আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমরা আসছি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে লাস্ট ক্লাসটা আমাদের বাকি আছে সেই ক্লাসটার উপর, অর্থাৎ ক্লাস 3। এবং আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা শেষ করে দেব। আগে কিন্তু আমরা দুইটা ক্লাস শেয়ার করেছিলাম, একটা বিভিন্ন রুলস এর উপরে এবং আরেকটা ছিল ফ্র্যাকশনের উপরে। ফ্র্যাকশন থাকলে কিভাবে আমরা কনফিউজ না হয়ে ভার্বটা বসাতে পারবো। আজকে আমরা যে ব্যাপারগুলো শিখবো, যে কিছু কনসেপচুয়াল বিষয় বা রুল গুলো যে বাকি আছে আমাদের, ওইগুলো আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে কনসেপচুয়াল বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কেন রাইট ফর্ম ভার্ব থেকে আলাদা একটি টপিক দেওয়া হয়েছে, কারণ ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এই ব্যাপারটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন কনসার্ন। এখানে আমরা চলে আসি একটা ভার্ব। আমরা ভার্বকে জানি, তো ভার্ব কে কেন্দ্র করে গ্রামার রিভলভ করছে। তাহলে ভার্বটা সিঙ্গুলার যখন আমি বলি, ভার্ব কিভাবে সিঙ্গুলার হয় বলেন তো? এক মিনিট। ভার্ব সিঙ্গুলার লিখলাম, সিঙ্গুলার। ভার্ব কিভাবে সিঙ্গুলার হয়? আমরা একটু চিন্তা করি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বটাকে কিভাবে লিখি? যখন বি ভার্ব বসে তখন ওইটাকে আমরা লিখি ইজ, তাই না? এবং অন্যান্য ভার্ব থাকলে ওটার সাথে আমরা যোগ করি এস অথবা ইএস যুক্ত করি। এই ব্যাপারটাকে আমরা মূলত বলতেছি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? আর প্লুরাল ভার্ব মানে এই যে ধরো উই বা যে কোনো প্লুরাল নাউনের সাথে আমরা কি যুক্ত করি? আর যুক্ত করি। তারপরে ভার্বের সাথে এস বাই এক্স যুক্ত করতে হয় না, এই ব্যাপারগুলো প্লুরাল ভার্বের কনসেপ্ট। সো ওকে, দেখো আজকে আমরা প্রথম রুল চলে আসি। প্রথম যে আমাদের টপিক, দেখো প্রথম ক্লাসে আমি লিখে রেখেছি, দেখো প্রথম টপিকে আমি লিখে রেখেছি কালেকটিভ নাউন। দেখো একটু কানেক্ট করো আমার সাথে। দেখো আমি বলছি যে কালেকটিভ নাউন যদি থাকে সাবজেক্ট হিসেবে বাক্যের, তখন এর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। দেখো সিঙ্গুলার ভার্ব বসে। এটা কিভাবে হতে পারে? কালেকটিভ নাউন বলতে আমি কি বোঝাই? কোন গ্রুপ, নির্দিষ্ট গ্রুপ, ঠিক আছে? এটা কেমন হতে পারে? যে আর্মি, ক্লাস, এগুলো সব, ফ্যামিলি। এখন দেখো ফ্যামিলি, এটা খুব এক্সাম্পল হিসেবে আসে। আমি যদি বলি ফ্যামিলি, দিস দিস ফ্যামিলি ইজ নাকি আর এডুকেটেড, কি লিখবো বলো? অবশ্যই অ্যান্সার হবে ইজ, ঠিক আছে? অ্যান্সারটা হবে কি? ইজ অ্যান্সার হবে, কারণ কালেকটিভ নাউনের সাথে সব সময় কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। ওকে, দেখেন এবার আমরা আসছি। দেখো পাশে একটা এক্সাম্পল দেওয়া আছে অলরেডি, দ্য জুরি, ঠিক আছে? জুরি ইজ রেডি ফর জাজমেন্ট। জুরি মানে কি? বিচারকদের একটি বোর্ড, ঠিক আছে? বিচারকদের একটি বোর্ড বা গ্রুপকে বলছে জুরি। জুরির সাথে আমরা কি বসাইছি? এস বসিয়েছি। ওকে, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বাট এদের মধ্যে যদি বিভাজতা বা এদের মধ্যে একটা ডিভিশন যদি বোঝায়, ঠিক আছে? ডিভিশন মানে কি? তার ভাগ হয়ে গিয়েছে। ধরো জুরিরা নিজেরাই একমত না, বিচারকদের যে সভা তারা নিজেরাই একমত না, তখন আমি কি বলবো? দ্য জুরি ইজ নাকি আর ডিভাইডেড, বলো তো? নর্মালি হওয়ার কথা ছিল দ্য জুরি ইজ ডিভাইডেড হওয়ার কথা ছিল। মনে হবে যে জুরি যেহেতু কালেকটিভ নাউন, মনে হবে যে এর সাথে তো ইজি হওয়ার কথা, বাট এখানে ডিভাইডেড বলেছে, মানে এদের মধ্যে একটি দল তৈরি হয়ে গিয়েছে বা এদের মধ্যে মতের অমিল আছে। সো এদের মধ্যে যে দল আছে, এরা যেহেতু তা একের বেশি, ঠিক আছে? যেহেতু এদের মধ্যে দল আছে, তারা আসলে আলটিমেটলি একের বেশি হয়ে গিয়েছে, এবং একের বেশি হইলে ওই ভার্বটা কখনো সিঙ্গুলার হওয়া সম্ভব না, ওইটা প্লুরাল ভার্ব হবে। এই জন্য দা জুরি এখানে প্লুরাল। বাট দা জুরি যদি নর্মালি থাকতো তাহলে ইজ হতো। ওকে, সো দেখো আমাদের নেক্সট রুলটা যেটা বলতেছে সেটা হলো নির্দিষ্ট দৈর্ঘ্য, পরিমাণ ইত্যাদি যদি বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব ক্যারি করে, ঠিক আছে? যখন এই যে ফোকাস করতে হবে কোথায়? ফোকাস করতে হবে এই জায়গায়, নির্দিষ্ট, যখন সংখ্যাটা নির্দিষ্ট থাকে, ঠিক আছে? ধরো আমি বললাম যে 20 মাইলস। 20 মাইলস, দেখো তো দূরত্বটা নির্দিষ্ট না? এই দূরত্বটা কি নির্দিষ্ট, তাই না? 20 মাইলস এর সাথে কি বসাবো? ইজ। তারপরে দেখো 25 লাখ কত টাকা? 25 লাখ ইজ, ঠিক আছে? মানি কিন্তু আনকাউন্টেবল, এটা তোমরা জানো। মানি এই ওয়ার্ডটা আনকাউন্টেবল, বাট এখানে নির্দিষ্ট পরিমাণ বুঝাইছে, টাকা হিসেবে বুঝাইছে হয়তো, এই জন্য আমরা লিখবো কি? ইজ লিখবো, ঠিক আছে? নির্দিষ্ট পরিমাণটা যেহেতু নির্দিষ্ট হয়, যে কোনো কিছু, দৈর্ঘ্য, পরিমাণ, যে কোনো কিছু, ঠিক আছে? দূরত্ব হতে পারে।
দেখো এরপরে আমাদের যে সিম্পলি আমরা যে বিষয়টা বুঝে নেব সেটা হলো সিঙ্গুলারের মতো দেখতে কিছু প্লুরাল নাউন আছে এবং প্লুরালের মতো দেখতে কিছু সিঙ্গুলার নাম্বার মানে নাউন আছে। এগুলো একটু কনফিউজিং, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের টপিকের মধ্যে পড়ে। তো তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু এটা জানা প্রয়োজন। কারণ তোমায় ধরো দেখে মনে হচ্ছে নাউনটা সিঙ্গুলার, কিন্তু এই যে ধরো দেখে মনে হচ্ছে, দেখে কি মনে হচ্ছে সিঙ্গুলার মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সে প্লুরাল নাউন। যেমন পিপল, ক্যাটেল, পিজেন্ট্রি। ঠিক আছে, পিপল, ক্যাটেল, পিজেন্ট্রি আমরা জানি পিপল মানে কি, পিপল মানে জনগণ, ক্যাটেল মানে কি গবাদি পশু, বা পিজেন্ট্রি মানে কি আমরা কৃষক সমাজ হিসেবে এটা ইউজ করতে পারি। বাট এইগুলো আসলে কি, সবগুলো কি, সবগুলো প্লুরাল। ওকে, এর সাথে কিন্তু কোনো এস বা ইএস যুক্ত নাই, বাট স্টিল তারা কি প্লুরাল নাউন। এরপরে দেখো কিছু আছে দেখতেই প্লুরাল, কারণ এর সাথে এস বা ইএস যুক্ত থাকে, তবে এইগুলো আসলে সিঙ্গুলার নাউন এবং ক্যারি করে কি সিঙ্গুলার ভার্ব ক্যারি করে। যেমন ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, নিউজ, গ্যালোস। দেখো আমি বললাম যে দ্য নিউজ, ধরো এখানে আমি কন্টিনিউয়াস টেন্সে লিখবো, সরি বোর্ডের ঝামেলা, এখানে লিখবো দ্য নিউজ, কন্টিনিউয়াস টেন্সে লিখবো ধরো ইজ নাকি আর স্প্রেডিং। এবার করে খেয়াল করো ইজ হবে নাকি আর হবে। দ্য নিউজ দেখতে মনে হচ্ছে কি প্লুরাল, বাট এটা আসলে সিঙ্গুলার। যতই পরে এস থাকুক এটা আসলে সিঙ্গুলার এবং এটার সাথে হবে ইজ। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো এইটা। এরপরে দেখো, এরপরে নিয়মটা খুবই ইজি, স্পেকটাকলস। এ দেখো ইজি বলতে আমরা কিন্তু ভুল বলি, আমরা কি বলি মার্কেটে গিয়ে একটা প্যান্ট কিনে নিয়ে আসবো, প্যান্ট, ঠিক আছে। তারপর আমরা কি বলি ট্রাউজার। বাট এই ওয়ার্ড গুলো কি আসলে এক্সিস্ট করে? আসলে তো করে না। প্যান্ট বলতে কিছু নাই, ট্রাউজার বলতে কিছু নাই, আসলে এটা প্যান্টস, ট্রাউজার্স। ঠিক আছে, এটার কোনো সিঙ্গুলারই হয় না। দেখো স্পেকটাকলস, সিজার্স, প্যান্টস, গ্লাসেস। এই গ্লাস মানে কিন্তু কাঁচ না, এই গ্লাস মানে কি চশমা। ঠিক আছে, স্পেকটাকলস মানে চশমা। এগুলো সবসময় পেয়ারে হয়, মানে দুইটা। এটা কিন্তু একটা হয় না, এই প্যান্টেরও কিন্তু দুইটা ভাগ আছে, একদম কি সিমেট্রিক্যাল দুইটা ভাগ আছে। দেখো এইগুলা হইলো সবসময় প্লুরাল ভার্ব ক্যারি করে, কারণ এরা নিজেরাই প্লুরাল, এদের সাথে এস বা ইএস যুক্ত আছে এবং এরা সব প্লুরাল। ঠিক আছে, এরা সব প্লুরাল। ওকে, এবং এই নামগুলো যেহেতু প্লুরাল, এগুলো কি করে, আমি ধরো বললাম যে দ্য প্যান্টস ইজ অথবা আর লস্ট, কোনটা দিতে, অবভিয়াসলি তোমাকে দিতে হবে আর লস্ট। ঠিক আছে, এবং এখানে প্যান্ট, শুধুমাত্র প্যান্ট বলতে কিন্তু কিছু নাই। ওকে, এরপরে দেখো আমরা আসি বই, দেশ, এগুলোর নাম যদি দেখতে প্লুরাল হয়ও তবু এরা সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে, কারণ সে আসলে একটা দেশ, একটা বই, একটি হয়। ঠিক আছে, আলটিমেটলি সাথে একটি। দেখো এখানে দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড কিংডম ইজ আ ডেভেলপ কান্ট্রি। তারপরে ধরো কোনো বইয়ের নামই ধরো কি বলে, কোনো এই মুহূর্তে মাথায় আসতেছে না, কোনো বইয়ের নামটাই ধরো প্লুরাল, বাট ওইটা কিন্তু বইটা কিন্তু একটা, যেহেতু এটা কিন্তু সাথে সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। ওকে, তারপরে দেখো অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম নেই, তবে দা যদি যুক্ত হয় অ্যাডজেক্টিভটা আগে, দেখো এখানে দেখো একটা যদি অ্যাডজেক্টিভ ছিল এর আগে যদি আমি দা যুক্ত করি তখন ওইটা প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করবে। ঠিক আছে, ধরো আমি বললাম যে দা রিচ, দা রিচ। ঠিক আছে, এখানে রিচ কিন্তু ছিল অ্যাডজেক্টিভ, বাট এর আগে আমি কি করলাম দা যুক্ত করলাম। এখানে দা রিচ বলতে কিন্তু এখন প্লুরাল, প্লুরাল একটি নাউন বোঝাচ্ছে, প্লুরাল নাউন যেটা কমনলি বড় লোকদের নির্দেশ করছে। দা রিচ ইজ অথবা আর হ্যাপি, যদিও রিচরা সবসময় হ্যাপি না, তবে দেখো দা রিচ ইজ অথবা আর হ্যাপি, এখানে কি হবে, যেহেতু এটা প্লুরাল কমন নাউন, এই জায়গাটা খেয়াল করো যে এটা প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করে, অবশ্যই অ্যান্সার হবে দা রিচ আর হ্যাপি। ঠিক আছে, নট ইজ।
ওকে, যেহেতু প্লুরাল কমন নাউন, দেখো এখানে লেখা আছে এটা প্লুরাল ভার্ব বহন করে। এরপরে দেখি আমরা খেয়াল করি ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন যদি সাবজেক্ট হিসেবে বসে, এখানে সবচেয়ে মূল কথা হলো সাবজেক্ট হিসেবে যদি বসে, যদিও জিরান্ড মূলত সাবজেক্ট হিসেবে বসার কাজই করে, এরা সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ, ঠিক আছে, সুইমিং এখানে কিন্তু ভার্ব না, এখানে নাউনের মতো কাজ করছে, ঠিক আছে, নাউনের মতো কাজ করতেছে। কেন? কারণ এটা জিরান্ড, জিরান্ড। আর টু স্টিল, এখানে এটা কি ইনফিনিটিভ, ইনফিনিটিভও কি নাউনের মতো কাজ করতেছে এখানে। সো আমাদের যে নন ফাইনাইট ভার্ব গুলো আছে এগুলো সম্পর্কে আমাদের কিন্তু খুব ভালো ধারণা থাকতে হবে। দেখো আমি নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি পড়ি, জিরান্ড, পার্টিসিপল, পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট, পাস্ট দুইটাই, ঠিক আছে। তারপরে ইনফিনিটিভ, ইনফিনিটিভ এবং ভার্বাল নাউন, ঠিক আছে। এই চারোটাই আমাদের খুব ভালো মতো অবশ্যই পড়তে হবে। ওকে, সো এই এক্সাম্পলটা ইজি ছিল। এরপরে দেখি আমরা কি আছে। এরপরে বলছি যে রিলেটিভ প্রোনাউনের পর ভার্ব, ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়। অর্থাৎ যদি এরকম কোনো বাক্য থাকে যে ইট ইজ আই হু, হু এখানে কি রিলেটিভ প্রোনাউন, তাই না, রিলেট করতেছে মানে কি রিলেটিভ প্রোনাউন। বাট এটা যদি কোশ্চেন করতো তখন কিন্তু নাম কি হতো, তখন ইন্টারোগেটিভ প্রোনাউন হতো। ইট ইজ আই হু, এখানে লেখা আছে বি, বি ভার্ব কোনগুলো, প্রেজেন্টে এম, ইজ, আর, ঠিক আছে, ধর প্রেজেন্টই ধরলাম, এখানে প্রেজেন্ট বিভাগ ধরলাম, তাহলে কোনটা হবে, আই এর সাথে আমরা কি বসাই, আই ইজ বসাই না, আর বসাই না, এম বসাই, তাই না। ইট ইজ আই হু, এই যে এইটা হলো অ্যান্টিসিডেন্ট এখানে। ওকে, কই গেল অ্যান্টিসিডেন্ট। এই যে অ্যান্টিসিডেন্ট, এবং এইটা অনুযায়ী কি বসবে এখানে, এম বসবে। ইট ইজ আই হু এম টু ব্লেম, ইট ইজ হি হু ইজ রেসপন্সিবল। ওকে, সুতরাং রিলেটিভ প্রোনাউনের পর যে ভার্বটা বসবে ওইটা আসলে অ্যান্টিসিডেন্টের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ এর আগে যে প্রোনাউনটা আছে বা সাবজেক্টটা আছে তার উপরে। লাস্টলি দেখো আমরা খুবই ইজি একটা নিয়মে চলে আসছি, সেটা হলো ওয়ান অফ দা যদি থাকে বাক্যে, দেখো বাক্যের মধ্যে তুমি অর্থটা চিন্তা করো বা একটু বেসিক থেকে চিন্তা করো। আমি বললাম যে ওয়ান অফ দা স্টুডেন্টস, ওয়ান অফ দার পরে কিন্তু সবসময় প্লুরাল নাউন বসে, স্টুডেন্টস, এদের সাথে এখানে ইজ হবে নাকি আর প্রেজেন্ট হবে বলো তো। খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি, চিন্তা করো। দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে বলাইতেছে ওয়ান, ঠিক আছে, স্টুডেন্ট যত হাজার হাজার লাখ লাখ হোক না কেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অথবা আর প্রেজেন্ট, মাত্র একজন আসছিল, মানে যে কাজটা বা যে ঘটনাটা এইটাতে আসলে সম্পৃক্ততা কয়জনের, এটাতে একজনের, স্টুডেন্ট যতই হোক একজন এখানে আসছিল। সো ওয়ান এর জন্য কি এখানে ইজ। ওকে, দেখো সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। তারপরে ভেরি ফিউ, এটা মনে রাখবা যে ভেরি ফিউ সবসময় প্লুরাল ভার্ব বহন করে। যেমন আমি বললাম যে ধরো ভেরি ফিউ, ভেরি ফিউ ক্যাফেস প্রোভাইড ব্রাউন সুগার। ভেরি ফিউ ক্যাফেস প্রোভাইড ব্রাউন সুগার, এখানে প্রোভাইড কেন হলো, কারণ ভেরি ফিউ আছে, এরপর একটা প্লুরাল নাউন আছে, এই যে ক্যাফে, ঠিক আছে। সো আমার মনে হয় যে আমরা যদি অ্যাডমিশনের জন্য রাইট ফর্ম অফ ভার্বের যে পাশাপাশি যে এই সাবটপিকটা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা যদি এই তিনটা ক্লাস করি তাহলে আমরা বেসিক যে অ্যাডমিশনের জন্য যেগুলো প্রয়োজন আমরা সব কভার করে ফেলতে পারবো আগেই, ঠিক আছে। আর যেহেতু বলছিলাম যে অফিসিয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে কিন্তু কোনো টপিক এইচএসসি তে নাই, কিন্তু তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আছে, এর মধ্যেই কিন্তু এই কনসেপ্ট গুলাই ঢুকাই দিতে পারে। সো তোমার আলটিমেটলি কিন্তু জানা লাগবে এবং বেসিক খুব ভালো মতো ক্লিয়ার থাকা লাগবে। সো হোপফুলি তিনটা ক্লাস তোমাদের কভার করে দিবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপরে কোন টপিক থেকে তোমরা ক্লাস চাও এটা অবশ্যই জানাবা, ঠিক আছে, কমেন্ট বক্সে। আর টিল দেন স্টে ফাইন, আমরা ক্লাসটা এখানে শেষ করছি, আবার পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।